কল্পনা করুন এমন একটি বিশাল প্রাচীর যেটি তৈরি করতে প্রাণ হারিয়েছিল প্রায় ৫ লক্ষ মানুষ। এই প্রাচীর তৈরি হতে সময় লেগেছিল প্রায় ২,০০০ বছর, আর এর নির্মাণে বিপুল অর্থ ও সম্পদ ব্যয় হওয়ায় বহু সাম্রাজ্য পর্যন্ত অর্থনৈতিক সংকটে পড়েছিল। নদী, মরুভূমি, পাহাড় পেরিয়ে সমুদ্রের কাছাকাছি পর্যন্ত বিস্তৃত এই প্রাচীর শুধু বিশ্বের অন্যতম বৃহৎ মানব নির্মিত স্থাপনাই নয়, এটি পৃথিবীর অন্যতম আশ্চর্য স্থাপিত নিদর্শন। আর এই বিশাল স্থাপনাটাই হলো চীনের মহাপ্রাচীর, অর্থাৎ দ্য গ্রেট ওয়াল অফ চায়না। প্রায় ২১,১৯৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই প্রাচীর যেমন পৃথিবীব্যাপী বিখ্যাত, তেমনি এর ইতিহাসে রহস্যে ভরপুর। কিন্তু প্রশ্ন হলো, যে চীনের এই মহাপ্রাচীর কেন তৈরি করা হয়েছিল? এর সঙ্গে ড্রাগনের সম্পর্ক কি? কেন এটিকে পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান বলা হয়? আর এত বছর ধরে এত পরিশ্রম ও সম্পদ ব্যয় করার পরও কেন অনেকে এটি একটি ব্যর্থ পরিকল্পনা হিসেবে দেখেন? আজকের ভিডিওতে আমরা জানবো চীনের মহাপ্রাচীরকে ঘিরে থাকা এমনই কিছু রহস্য, অজানা তথ্যের কথা যেগুলো আজও মানুষকে ভাবিয়ে তোলে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে রাখুন। দ্য গ্রেট ওয়াল অফ চায়না বিশ্বের অন্যতম দীর্ঘ প্রতিরক্ষা ব্যবস্থাপনা। তবে এটি কোনো একটি সরল প্রাচীর নয়, বরং বিভিন্ন সময় নির্মিত অসংখ্য প্রাচীর, দুর্গ, টাওয়ার ও প্রতিরক্ষা কাঠামো একত্রে এই বিশাল ব্যবস্থাটি তৈরি করেছে। এর বিভিন্ন অংশ একে অপরের সমান্তরালে এবং বিভিন্ন দিকে বিস্তৃত। সব অংশকে হিসাব করলে এর মোট দৈর্ঘ্য প্রায় ২১,১৯৬ কিলোমিটার। আপনি সহজেই বুঝতে পারবেন এটা কতটা বিশাল। ধরুন ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত কয়েকবার যাওয়া আসা করলেও এই দূরত্বের সঙ্গে তুলনা করা যায়। আর ঢাকা থেকে কক্সবাজারের দূরত্বকে যদি হিসাব করা হয় তাহলে এই প্রাচীরের দৈর্ঘ্য তার বহুগুণ। তবে আজকের দিনে মহাপ্রাচীরের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ১৯৮৫ সালে ইয়াং হুডিং এবং তার দুই বন্ধু এই প্রাচীরের বিভিন্ন অংশ ধরে দীর্ঘ যাত্রা সম্পন্ন করেছিলেন বলে জানা যায়। এই যাত্রায় তাদের প্রচুর কষ্ট সহ্য করতে হয়েছিল এবং সময় লেগেছিল প্রায় ৫১০ দিন, অর্থাৎ ১৭ মাস। এই প্রাচীরের পুরো বিস্তৃত অতিক্রম করা কতটা কঠিন, এই ঘটনা থেকেই তার একটি ধারণা পাওয়া যায়। চীনের উত্তরাঞ্চল জুড়ে বিস্তৃত এই প্রাচীরের পথে রয়েছে উঁচু পাহাড়, খাড়া পাথুরে অঞ্চল, শুষ্ক মরুভূমি, বরফে ঢাকা এলাকা, নদী এবং সমুদ্রের কাছাকাছি অঞ্চল। প্রকৃতির এত বৈচিত্র্যময় পরিবেশের মধ্য দিয়ে প্রাচীরটি এমনভাবে এগিয়ে গেছে যে দূর থেকে দেখলে অনেক সময় মনে হয় এটি যেন পাহাড়ের উপর দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর এখানেই আসে ড্রাগনের গল্প। ড্রাগন শক্তি, ক্ষমতা, সৌভাগ্য এবং সুরক্ষার প্রতীক। চীনের বহু লোক কাহিনীতে বিশ্বাস করা হয় হাজার হাজার বছর আগে একটি বিশাল ড্রাগন নাকি এই অঞ্চলের উপর দিয়ে উড়ে গিয়ে প্রাচীরের পথের দিক নির্দেশ করেছিল। পরবর্তীতে নির্মাণকারীরা সেই পথ অনুসরণ করেই প্রাচীর তৈরি করেছিলেন বলে এমন গল্প প্রচলিত আছে। অবশ্য এসব লোককথা ও কিংবদন্তি। ইতিহাসের দৃষ্টিতে এর সঙ্গে ড্রাগনের সরাসরি কোনো প্রমাণিত সম্পর্ক নেই। তবে চীনা সংস্কৃতিতে ড্রাগনের গুরুত্ব অনেক। তাদের কাছে ড্রাগন হলো শক্তি ও ঐশ্বরিক ক্ষমতার প্রতীক। আর সেই কারণেই চীনের মহাপ্রাচীরকেও অনেক সময় প্রতীকীভাবে একটি বিশাল পাথরের ড্রাগনের সঙ্গে তুলনা করা হয়। কিন্তু কল্পকাহিনী বাদ দিয়ে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে জানতে হবে এই মহাপ্রাচীর কিভাবে তৈরি হলো। এর উত্তর জানতে আমাদের ফিরে যেতে হবে প্রাচীন চীনের ইতিহাসে। হাজার হাজার বছর আগে চীনের উত্তর সীমান্তে বসবাসকারী কৃষিভিত্তিক জনগোষ্ঠী এবং উত্তরাঞ্চলের যাযাবর জনগোষ্ঠীর মধ্যে প্রায় সংঘর্ষ হতো। উত্তরাঞ্চলের অনেক জনগোষ্ঠী পশুপালনের উপর নির্ভরশীল ছিল, অন্যদিকে চীনের কৃষিভিত্তিক সমাজ ছিল তুলনামূলকভাবে স্থায়ী ও সংগঠিত। সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন যাযাবর গোষ্ঠীর আক্রমণ, লুটপাট ঠেকানো ছিল চীনা শাসকদের জন্য বড় একটি সমস্যা। এই সমস্যা থেকে নিজেদের রক্ষা করার জন্য বিভিন্ন রাজ্য ও শাসক সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রতিরক্ষা প্রাচীর নির্মাণ শুরু করে। পরবর্তীতে সম্রাট কিংশিং হুয়াং এর সময় আগের বিভিন্ন প্রতিরক্ষা প্রাচীরকে যুক্ত ও সম্প্রসার করার বড় উদ্যোগ নেয়। এরপর হান, সুইং, মিং সহ চীনের বিভিন্ন রাজবংশ নিজেদের প্রয়োজন অনুযায়ী এই প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও সংস্কার করতে থাকে। এই কারণেই পুরো মহাপ্রাচীরকে কোনো একজন সম্রাটের তৈরি বলা যায় না, বরং এটি বহু রাজবংশ ও বহু প্রজন্মের সম্মিলিত নির্মাণের ফল। এই বিশাল প্রকল্পে লাখ লাখ মানুষ বিভিন্ন সময় কাজ করেছিলেন। সাধারণ শ্রমিকদের পাশাপাশি সৈন্য এবং বম্পীদেরও নির্মাণ কাজে ব্যবহার করা হতো বলে ঐতিহাসিক সূত্রে জানা যায়। তাদের কাজ করতে হতো অত্যন্ত কঠিন পরিবেশে। আজ আপনি যদি মহাপ্রাচীরের দিকে তাকান তাহলে দেখবেন এর কিছু অংশ শুষ্ক মরুভূমির মধ্য দিয়ে গেছে, আবার কিছু অংশ এমন উঁচু ও পাথুরে পাহাড়ের উপর তৈরি যেখানে ওঠাই অত্যন্ত কঠিন। কোথাও ঘন জঙ্গল, কোথাও তীব্র ঠান্ডা, আবার কোথাও পানির সংকট। এমন কঠিন পরিবেশে নির্মাণ কাজ করা ছিল অত্যন্ত কষ্টকর। অনেক শ্রমিক দুর্ঘটনা, রোগ, ক্লান্তি এবং কঠিন পরিবেশের কারণে প্রাণ হারিয়েছিলেন বলে বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা ও লোককাহিনীতে উল্লেখ রয়েছে। অনেকের ধারণা মৃত শ্রমিকদের প্রাচীরের কাছাকাছি এলাকায় সমাহিত করা হয়েছিল। এই কারণে মহাপ্রাচীরকে কখনো কখনো বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান হিসেবে উল্লেখ করা হয়। তবে এখানে একটি বিষয় মনে রাখা দরকার, ঠিক ৫ লক্ষ মানুষ এই প্রাচীর নির্মাণে মারা গিয়েছিলেন এমন নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই। মৃতের সংখ্যা নিয়ে বিভিন্ন গল্প ও অনুমান রয়েছে।
তবে নির্মাণ কাজে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু ঘটেছিল, এটা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ কারণেই মহাপ্রাচীরকে ঘিরে বহু ভয়ঙ্কর গল্প ও কিংবদন্তি তৈরি হয়েছে। এবার প্রশ্ন হলো, হাজার হাজার বছর আগে যখন আধুনিক সিমেন্ট কিংবা ভারী নির্মাণ যন্ত্র ছিল না, তখন এত শক্তিশালী একটি প্রাচীর কিভাবে তৈরি করা সম্ভব হয়েছিল? এর উত্তর লুকিয়ে আছে প্রাচীন চীনের অসাধারণ নির্মাণ কৌশলের মধ্যে। মহাপ্রাচীরের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করা হয়েছে। কোথাও পাথর, কোথাও মাটি, আবার কোথাও পোড়া ইট ব্যবহার করা হয়েছে। বিশেষ করে মিং রাজবংশের সময় নির্মিত অনেক অংশের উন্নত মানের পোড়া ইট ও পাথরের ব্যবহার দেখা যায়। ইটগুলোকে শক্তভাবে যুক্ত করার জন্য চুন ভিত্তিক মাটির ব্যবহার করা হয়। কিছু অংশে চাল থেকে তৈরি স্টার্চ বা চালের গুঁড়ো ব্যবহারের প্রমাণও পাওয়া গেছে। এতে বোঝা যায় প্রাচীন চীনের নির্মাণকারীরা স্থানীয় উপকরণ ব্যবহার করে অত্যন্ত কার্যকর নির্মাণ প্রযুক্তি তৈরি করেছিলেন। মহাপ্রাচীরের উচ্চতা ও প্রশস্ত সব জায়গায় একরকম নয়, কোথাও এটি তুলনামূলকভাবে নিচু, আবার কোথাও অনেক উঁচু। কিছু অংশ এত প্রশস্ত ছিল যে সৈন্যরা প্রাচীরের উপর দিয়ে চলাচল করতে পারত। আর মহাপ্রাচীরের মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র একটি দেওয়াল তৈরি করা নয়, এটি ছিল একটি সম্পূর্ণ সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা। প্রাচীরের বিভিন্ন অংশে ছোট ছোট ছিদ্র রাখা হয়েছিল। এসব ছিদ্রের মাধ্যমে সৈন্যরা শত্রুর দিকে তীর নিক্ষেপ করতে পারে। এছাড়া বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছিল উঁচু পর্যবেক্ষণ টাওয়ার। এই টাওয়ারগুলোতে সৈন্যরা সবসময় নজর রাখত। শত্রুর উপস্থিতি দেখা গেলে দ্রুত সংকেত পাঠানো। দিনের বেলায় ধোঁয়া, পতাকা বা অন্যান্য সংকেত ব্যবহার করা হতো। আর রাতে আগুন জ্বালিয়ে দূরের টাওয়ারগুলোকে সতর্ক করা হতো। একটি টাওয়ার থেকে আরেকটি টাওয়ারে এভাবে সংকেত পৌঁছে যেত। ফলে শত্রু অনেক দূরে থাকতেই চীনা সৈন্যরা তাদের আগমনের খবর পেয়ে যেত। অর্থাৎ মহাপ্রাচীর শুধু একটি প্রতিরক্ষা দেওয়াল ছিল না, এটি ছিল প্রাচীন চীনের একটি বিশাল সামরিক যোগাযোগ ব্যবস্থা। কিন্তু এত বড় এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও একটি প্রশ্ন থেকেই যায়, তাহলে কি মহাপ্রাচীর ব্যর্থ ছিল? কারণ ইতিহাসে দেখা যায় বহু আক্রমণকারী শেষ পর্যন্ত এই প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে চীনে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। ত্রয়োদশ শতকে মঙ্গলদের উত্থানের সময় চীনের বিশাল অংশ মঙ্গল সাম্রাজ্যের অধীনে চলে যায়। পরবর্তীতে 1550 সালেও মঙ্গল বাহিনী চীনের সীমান্তে আক্রমণ চালায়। আর 1644 সালে মাঞ্চু বাহিনী মিং সাম্রাজ্যের পতন ঘটিয়ে চীনের ক্ষমতা দখল করে। এর ফলে শুরু হয় চিং রাজবংশের শাসন, যা প্রায় 3 শতাব্দী টিকে ছিল। তাহলে কি বলা যায় মহাপ্রাচীর কোনো কাজেই আসেনি? আসলে বিষয়টি এতটা সরল নয়। মহাপ্রাচীরের উদ্দেশ্য ছিল শত্রুকে চিরতরে আটকে রাখা নয়, বরং আক্রমণকারীদের গতিরোধ করা, সীমান্তে নজর রাখা, সৈন্যদের দ্রুত সংগঠিত করা এবং আক্রমণের আগাম বার্তা দেওয়াই ছিল এর অন্যতম প্রধান উদ্দেশ্য। কিন্তু কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই শতভাগ কার্যকর নয়, কারণ এটি প্রাচীর যত বড়ই হোক, যদি কোনো গেট দখল করা যায়, কোনো পথ খুঁজে পাওয়া যায় অথবা ভেতর থেকে সহযোগিতা পাওয়া যায়, তাহলে সেই প্রাচীর অতিক্রম করা সম্ভব। তাই মহাপ্রাচীরকে সম্পূর্ণ ব্যর্থ বলা যেমন ঠিক নয়, তেমনি এক অজেয় প্রতিরক্ষা ব্যবস্থা বলা যাবে না। এরপর চীনের ইতিহাসে এই প্রাচীরের গুরুত্ব অপরিসীম। আজ এটি কোনো সাম্রাজ্যের সীমান্ত রক্ষা করে না, কিন্তু এটি এখনো দাঁড়িয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাসের সাক্ষী হয়ে। এটি দেখেছে অসংখ্য রাজবংশের উত্থান ও পতন, দেখেছে যুদ্ধ, দেখেছে মানুষের অসীম পরিশ্রম, আর দেখেছে চীনের ইতিহাসে বিশাল পরিবর্তন। আজও প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক চীনে আসে শুধুমাত্র এই মহাপ্রাচীরকে নিজের চোখে দেখার জন্য। হাজার বছরের ইতিহাস, অসংখ্য মানুষের পরিশ্রম এবং বহু রাজবংশের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে থাকা এই প্রাচীর শুধু ইট আর পাথরের তৈরি কোনো স্থাপনা নয়, এটি যেন একটি জীবন্ত ইতিহাস। একটি ইতিহাস যা আজও আমাদের মনে করিয়ে দেয় মানুষ হাজার হাজার বছর আগে কতটা অসাধারণ কিছু তৈরি করতে সক্ষম ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। আর এমন আরো ইতিহাস, রহস্য, অজানা তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে।